অনিয়ম দুর্নীতির মুখে অবশেষে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, টুইটারে নিজেই জানালেন এ তথ্য। জুলাই ঘোষণাপত্র চূড়ান্তকরণে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক, জানালেন উপদেষ্টা মাহফুজ, জনগণ চাইলে সংবিধানের সন্নিবেশ। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবুসহ 5 জন খালাস। এবং নতুন করে ভ্যাট ট্যাক্সের বোঝা চাপ বাড়াবে জীবনযাত্রায়, দুশ্চিন্তায় সীমিত আয়ের মানুষ, পুনর্বিবেচনার পরামর্শ বিশিষ্টজনদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। টিউলিপ নিজে এক টুইটে এ তথ্য জানিয়েছেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন টিউলিপ। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। খসড়া ঘোষণাপত্র নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে বলেও জানান মাহফুজ। সুরাইয়া মুন্নের রিপোর্ট। পরবর্তীতে সরকার এই বিষয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তকরণের বিষয়ে জানাতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন। এতে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকার এ ঘোষণাপত্র দেবে না, তবে এর প্রক্রিয়াকে সহায়তা করবে। ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমতের ভিত্তিতে। জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং এই ঘোষণাপত্রটি মনে করি ফলপ্রসূ হবে। তিনি বলেন, ঘোষণাপত্রের আলোকে একটি প্রামাণ্য দলিল তৈরি করবে সরকার। জনগণ চাইলে যে সংবিধানে সন্নিবেশিত করা হবে। এটা জনগণ থেকে আগে আসুক, সবাই মিলে যেটা প্রোক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব। আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে। এবং যারা এই দায়িত্ব পাবেন, আমরা যদি এই দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয়, তাহলে আমরা এটা করব। আর যদি পরবর্তী যারা দায়িত্ব থাকবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি। রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এরই মধ্যে অনেকটা এগিয়েছে। উল্লেখ করে আসছে বৈঠকে সংশ্লিষ্টদের কাছে এর প্রস্তাবনার সংযোজন বিয়োজন চাওয়া হবে বলেও জানান তিনি। গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে। ঘোষণাপত্রে কিছু ইস্যুতে সামান্য মতভিন্নতা রয়েছে বলেও জানান মাহফুজ আলম। কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে, এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা হবে আজ। মঙ্গলবার শুনানি শেষে এ তথ্য জানান তার আইনজীবী। এদিকে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 5 জন। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। চট্টগ্রামে 2004 সালে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায় গত 18 ডিসেম্বর খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবার খালাস পেলেন অস্ত্র আইন মামলায়। বাবরের আইনজীবী শিশির মনির জানান, এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। কেন তিনি এমন মামলায় জড়ালেন তারও ব্যাখ্যা দেন আইনজীবী। 70 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে
স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা হবে বুধবার। রায়ে ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবীরা। এবং আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। তৎকালীন রেজিমের যে আদালত ছিল, সেই আদালতের কিছু কিছু বিচারক একটা রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেছে নিয়েছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয় গত 7 জানুয়ারি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 20 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তা সহ মোট 23 জনকে এ মামলায় আসামি করা হয়েছে বলেও জানান তিনি। এসএও সেলিমের প্রতিবেদন। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নামে 10 কাঠার একটি প্লট বরাদ্দ নেন। একইভাবে এই প্রকল্পে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামেও 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরস্পর যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলে 2টি প্লট বরাদ্দ নেন। যথাযথ আইনি প্রক্রিয়া তদন্ত শেষে এ মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি। তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দ দিয়ে অনিয়মের অভিযোগে নতুন 2টি মামলা সহ মোট 6 মামলায় শেখ হাসিনাকে আসামি করা হলো বলেও জানান দুদক মহাপরিচালক। 6 জনকে মোট 60 কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন, সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে 6টি মামলা রুজু করা হয়েছে। এর আগে অনিয়মের অভিযোগে অন্য মামলায় শেখ হাসিনার মেয়ে পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, আজমিনা ও ছেলে ববিকে আসামি করা হয়েছে বলেও জানান এ দুদক কর্মকর্তা। কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে রাজধানীর সেগুন বাগিচা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন। জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই বলে জানালেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী সার্বিক প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নির্বাচনে ইউএনডিপি ভোটার তালিকা প্রণয়ন সহ কারিগরি সহায়তা দেওয়ার কথা জানান প্রতিনিধি দলের প্রধান। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপির বাংলাদেশ সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার ও ঊর্ধ্বতন ইসি কর্মকর্তারা এতে যোগ দেন। বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতিসংঘ কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে সে বিষয় নিয়ে নির্বাচন কমিশন কিছু সুপারিশ করবে। Government of Bangladesh with the Election Commission will make the decisions about what they want, how they want to hold their elections, and any policy decisions. Some technology that might be needed there, there's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission. ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ নির্বাচন প্রক্রিয়ার জন্য ইউএনডিপির কাছে কমিশনের সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছি। এটা আরো মাইক্রো লেভেলে, আরো ডিটেইলসে আমরা এটা ভবিষ্যতে আলোচনা করব। প্রধান উপদেষ্টার প্রত্যাশিত সময়ে নির্বাচন আয়োজন করা হবে বলেও আশা জানান তিনি। আমাদের প্রস্তুতিটা হচ্ছে
আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপির প্রথম অগ্রাধিকার হবে পতিত স্বৈরাচারের বিচার করা, আর সব ক্ষেত্রে সংস্কার দরকার হলেও এতে বেশি সময় নেওয়া ঠিক হবে না বলে জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। সোমবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতে একদিন পর এই সংবাদ সম্মেলন। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পেলে চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজন সম্ভব, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে, আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচার হবে। বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেনস্ট হোম? এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। ভ্যাট ট্যাক্স বাড়ানো নিয়ে দলের উদ্বেগের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে উন্মোচনের দাবি জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এদিকে সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নিতে মানুষ উদ্গ্রীব বলেও জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে মানসিকভাবে ভালো এবং সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রতিদিনই তার স্বাস্থ্যের রুটিন পরীক্ষা চলছে। উল্লেখ করে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন জাহিদ। বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান এই বিএনপি নেতা। মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায়, সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। সীমান্তে কাঁটাতারের বেড়ার নির্মাণ নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা কাটছে না। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অস্বস্তিতে পড়েছেন। বিজেপি বলছে 2010 সালের একটি চুক্তির আলোকে শূন্য রেখা বরাবর বেষ্টনী দিতে চায় বিএসএফ। চুক্তিটি 1975 সালের সমঝোতা স্মারকের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে পারস্পরিক স্বার্থ রক্ষায় ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় বিজেপি। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তবর্তী সরকারপাড়া গ্রামের শূন্য রেখায় শুক্রবার ফ্লাডলাইট স্থাপন ও কাঁটাতারের বেষ্টনী দেওয়া শুরু করে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তা সম্ভব হয়নি। কাজ অসমাপ্ত রেখে যাওয়ার পর অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে ভারতীয় বাহিনী। এরপর বিজিবিও অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয়, তবে নিরাপত্তার জন্য টহল জোরদার করা হয়েছে।
উদ্বেগ আর উৎকণ্ঠা সঙ্গী করে ফের চাষাবাদ শুরু করেছে কৃষকরা। তাদের অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন হলে ক্ষতিগ্রস্ত হবে তারা। শূন্য রেখার মধ্যে এই বেড়া দিয়েছে, তাও বেড়া দিচ্ছে দেখ, তারপরে হ্যালোজিং দেয়, আমাদের আবাদের ক্ষতিগ্রস্ত হয়। ভারতের বিএসএফ আন্তর্জাতিক একটা আইনকে তারা লঙ্ঘন করেছে। আমাদের বর্ডারে আমি বাস করি, আমাদের এখানে বর্ডারে বেড়া কাটার বেড়া যাচ্ছে, আমাদের সুবিধা অসুবিধা আছে না, আমাদের গরু বাছুর ঘাস খায়, কিবা খায়। দহগ্রাম আঙ্গরপোতার যে এরিয়াটুকু আছে তারা যদি বেড়া দিতে চায় তাহলে বেড়া তারা 150 গাছ আন্তর্জাতিক সীমারেখা মেনে যাতে বেড়া দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে 1975 সালের সমঝোতা স্মারকে রয়েছে সীমান্ত রেখা বা শূন্য রেখার উভয় দিকে 150 গজের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক কোনো কিছু করা যাবে না। 2010 সালে চুক্তির সময় বলা হয় 150 গজ নয়, ভারত চাইলে জিরো লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে। দেশের স্বার্থ রক্ষায় ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে। তার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে চায় বিজিবি। 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে। পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বসবো, আবার আলোচনা করব। দুই দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায় আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য। সীমান্ত এলাকায় সবসময় শান্তিময় পরিস্থিতি বিরাজ করবে এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। সীমান্ত এখন শান্ত রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী মাসে বিএসএফ এর সঙ্গে বিজিবির বৈঠকে এসব সমস্যা নিয়ে আলোচনা করা হবে। মঙ্গলবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় দেশের সারের কোনো সংকট নেই জানিয়ে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। সীমান্তে এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেইনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। পণ্য সেবার উপর আরোপিত বাড়তি ভ্যাট ট্যাক্স মানুষের জীবনযাত্রায় উদ্বেগ বাড়িয়েছে। মূল্যস্ফীতির এ বাজারে সরকারের এমন সিদ্ধান্তকে মরার উপর খাড়ার ঘা বলছেন নিম্ন আয়ের মানুষ। আর বিশিষ্টজনরা বলছেন, এভাবে ভ্যাট ট্যাক্স বাড়লে উৎপাদন ব্যয় ও পণ্যের দাম বাড়বে। কামাল হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট কর বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের। এমনি একটা দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে আছে, তারপর কর বাড়লে ওই দ্রব্যটা যে দ্রব্যের করটা বাড়াবে সেই দ্রব্যের মূল্যটা বেড়ে যাবে। এমনিতেই হচ্ছে খুব গরিব দেশ আর কি, তো ওদের জন্য খুব সমস্যার হয়ে যায়। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলার খরচ আগের চেয়ে বাড়বে। এছাড়া ইন্টারনেট ব্যবহারের খরচও বেড়ে যাবে। সব ধরনের রেস্তোরাঁয় বিলের ওপর ভ্যাট 1 লাফে 10% বাড়িয়ে 15% করা হয়েছে। এতদিন এই হার ছিল 5%। তাতে 1000 টাকা খাবারের বিলে খরচ বাড়বে 100 টাকা। ভ্যাটটা বাড়ানো একটু আমাদের জন্য অসুবিধা হবে। যে আগে তো আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম, তখন দেখতাম যে ট্যাক্সের পরিমাণটা কম। এখন দেখতেছি যে 300 টাকার বেশি হলেই দেখতেছি যে 50+ টাকা এরকম ট্যাক্স দিতে লাগবে। মুঠোফোনে ট্যাক্স বাড়িয়েছে, এটা তো আমাদের সর্বস্তরে প্রভাব পড়বে। নেট কিনতে হয়, এটার জন্য অনেকের ওইখানেও তো খরচ বেড়ে যায়। বিস্কুট, জুস, ড্রিঙ্ক, ফলের রস, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, কেক, আচার, টমেটো সস ও ক্যাচআপ এসব পণ্য ভেদে 15 থেকে 30% সম্পূরক শুল্ক এবং 15% ভ্যাট বসানো হয়েছে। প্রথমত তো ক্রেতারাই সাফার করবে, ওনাদের সাথে আমাদের দাম নিয়ে একটা বাকবিতণ্ডা তৈরি হবে। এনবিআর এর প্রজ্ঞাপন অনুযায়ী তালিকায় থাকা অর্ধশতাধিক পণ্যের উপর সম্পূরক শুল্ক 10% বাড়ানো হয়েছে। শুল্ক কর বৃদ্ধির তালিকায় রয়েছে আমদানি করা কমলা লেবু, আঙ্গুর, আপেল ও নাশপাতি। এটা পার্কে দিতে পারছে প্রায় 200 টাকা লাল আঙ্গুর। নাশপাতি আগে কিনছি 2200 টাকা, এখন হচ্ছে 2500 টাকা 9 কেজি ফল। চলতি অর্থ বছরের 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা। এমন অবস্থায় বাড়তি রাজস্ব আদায়ের জন্য ভ্যাট বাড়ানো হয়েছে। দৈনন্দিন যেসব জিনিসগুলো ব্যবহার করি
সেগুলোর দামও প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ফলশ্রুতিতে যেটা হতে পারে যে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যে মানুষগুলো আছে সেগুলোর উপর একটা বড় ধরনের প্রেশার আসবে। সাধারণ পিপল অথবা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের উপরে প্রভাব ফেলে না, সেই জায়গায় যদি ভ্যাট ট্যাক্স বাড়ানো হতো তাহলে হয়তো বা আমরা যারা নিম্ন আয়ের মানুষগুলো আছে তারা হয়তো বা ভালো থাকতো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের গণমাধ্যমের স্বাধীনতা না থাকায় জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসী সাংবাদিকরা সাহসী ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে সাপ্তাহিক প্রবাস মেলা পত্রিকার 10ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর পত্রিকাটি দীর্ঘ 10 বছর ধরে রেমিটেন্স যোদ্ধাদের জীবনের নানা চিত্র তুলে ধরেছে। সম্পাদক শরীফ মোহাম্মদ রাশেদ, নন্দিত গীতিকার মামুন ইমতিয়াজ সহ দেশ বরেণ্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। যেহেতু দেশের ভিতরে বাক স্বাধীনতাটা ছিল না, প্রবাসে যারা কথা বলেছে তাদের বক্তব্যটা একটা বিশাল প্রভাব ফেলেছে আমাদের ভাবনার উপরে, আমাদের রাজনীতির উপরে, আমাদের তরুণ সমাজের উপরে। এটা কিন্তু আমরা দেখেছি। প্রবাস মেলার আমি বলবো যে সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে এই যে আপনারা এই পত্রিকার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। স্থিতিশীল ও স্বস্তিদায়ক আইন শৃঙ্খলা পরিস্থিতি উপহার দিতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গেল 24 ঘন্টায় রাজধানীতে 27 অপরাধীকে গ্রেপ্তার করার কথাও জানান তিনি। এসইউ সেলিমের আরেকটি প্রতিবেদন। ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীরা মাথাচাড়া দিলেও গোয়েন্দা পুলিশ কঠোর অবস্থান রয়েছে বলে জানান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। গোয়েন্দাদের ধারাবাহিক অভিযানে রাজধানীতে 24 ঘন্টার ব্যবধানে 27 অপরাধীকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করার কথাও জানান তিনি। কোন রক্তচক্ষুকে আমি ভয় পাই না, সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা 27 জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান, ইমন ও চঞ্চল সহ সব অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ কাজ করছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। লাল, নীল, সবুজ সহ নানা রঙের ঘুড়িতে পরিপূর্ণ পুরান ঢাকার আকাশ। এক একটা ঘুড়ির নকশা এক এক রকম, সুতোয় সুতোয় কাটাকাটি। একজনের ঘুড়ি চলে যাচ্ছে আরেকজনের নাটাইতে। হার জিত যাই হোক না কেন, আনন্দটাই মুখ্য। তবে নানা কারণে এবারে সাকরাইন উৎসব ছিল নিষ্প্রাণ। মনিরুল ইসলামের প্রতিবেদন। সাকরাইন উৎসবে বয়সের ধরাবাঁধা নিয়ম নেই। উৎসবটা পুরান ঢাকার, তাই তো তরুণদের অংশগ্রহণ বেশি থাকলেও বাদ যান না প্রবীণ আর শিশুরাও। কেউ ঘুড়ি খেলায় অংশ নিয়ে আনন্দ পায়, কেউ বা আবার আনন্দ নেয় খেলা দেখেই। একটা গুড্ডু উড়াইছে, উড়াম আমরা একটা 5টা বাকেটটা দিছি, কাটছি, তারপর আঙ্গুরা কাটে যাওয়ার মন খারাপ হয়। গুড্ডি দেখছি, ভিডিও করছি, অনেক ভালোভাবে সেলিব্রেট করতেছি আমরা। প্রতি বছর এটা উদযাপন করে সবাই তো ভালো লাগে। পৌষ সংক্রান্তি, সাকরাইন যেভাবেই বলা হোক, এ উৎসব নিয়ে পুরান ঢাকাবাসীর আগ্রহ ব্যাপক। আগে থেকেই চলে প্রস্তুতি। ঘুড়ি, নাটাই, আতশবাজি, ফানুস, মাইক্রোফোন সবকিছুর বন্দোবস্তই থাকে প্রস্তুত। তারই যোগ্য চলে পুরান ঢাকার প্রতিটি বাড়ির ছাদে। আমাদের এই পুরান ঢাকার ঐতিহ্য, আমাদের এটা 1 বছর অপেক্ষা করে এই উৎসবটা পালন করার জন্য। এর আগে টেলিভিশনে দেখছি, কিন্তু বাস্তবে দেখে খুব ভালো লাগতেছে আমার। সাকরাইনের পরিসর এখন ব্যাপক। বিকেলে সাউন্ড সিস্টেমের মিউজিকের তালে তালে চলে ঘুড়ি কাটাকাটি, আর সন্ধ্যা নামতেই শুরু হয় আতশবাজি। আগের বছর থেকে এবছর ভালো হয় না, আগের বছর আরো ভালো হয়েছিল। গতবার ছিল না, এবছর আসছে অনেক, আমি অনেক হ্যাপি। 5টা গুড্ডি কাটা গেছি, 10-12টার মতন কাটছি। এই আনন্দ মজা পাইছি। সারাদিন ঘুরে উড়াইলাম, কাটা খাইলাম। পুরান ঢাকার আকাশের মন আজ কিছুটা হলেও খারাপ, কেননা গতবার সাকরাইন উৎসবে আকাশের যেই বর্ণিল অবস্থা ছিল, এবার কিন্তু তার ছিটে ফোটাও নেই। তবে আকাশে বর্ণিলতার ঘাটতি থাকলেও মানুষের হৃদয়ে যেন আনন্দের কোনো কমতি নেই।
মনিরুল ইসলাম, পুরান ঢাকা, মোহনা সংবাদ। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব স্থগিত করার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার ১৬টি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে গত বছরের ৭ অক্টোবর সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে $১ বিলিয়ন পাচারের অভিযোগে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তার পরিবারের ১১ সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন আদালত। হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী এবং কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বাইরের খবর। সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে ১২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৬১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তবে এরই মধ্যে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে। অন্যদিকে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিদ্রোহী নিহত হয়েছে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে ১২০ জন নিহত হয়েছে। সোমবার রাজধানী খার্তুমের অমদুরমান শহরে গোলাবর্ষণে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডবে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি ৪৬,৭০০ আর আহতের সংখ্যা ১,১০,০০০ ছাড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারে বৈঠক করেছে মধ্যস্থতাকারীরা। সবশেষ তথ্য অনুযায়ী কিছু মতানৈক্যের ইস্যুতে দুপক্ষ একমত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী প্রথম ধাপে নারী ও শিশু সহ ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস, আর এক একজন নারী সেনার জন্য ৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এছাড়া প্রত্যেক বেসামরিকের বদলে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির বালুচিস্তান প্রদেশের কাছি জেলায় সশস্ত্র গোষ্ঠীর এক গোপন আস্তানায় এ অভিযান চালানো হয়। অন্যদিকে টানা ৭ দিন ধরে চলা দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৩ জন। দাবানলে ইতোমধ্যেই লস অ্যাঞ্জেলেসে ১৬,৩০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ১২,০০০-এর বেশি অবকাঠামো। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। শেষ হলো বিপিএলের সিলেট পর্ব। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে শতভাগ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। আর ৪ ম্যাচে ৩ জয় ও ১ হার নিয়ে ৬ পয়েন্ট পেয়ে তারপরেই অবস্থান করছে চিটাগং কিংস। এদিকে ৭ ম্যাচে মাত্র ১ জয় ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে অবস্থান ঢাকা ক্যাপিটালসের। আগামী ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব, যেখানে দিনের প্রথম ম্যাচে দুপুর ১:৩০টায় খেলবে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল এবং দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬:৩০টায় লড়বে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় প্যাট কামিন্স ও ডেন প্যাটারসনকে পেছনে ফেলে ডিসেম্বরের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সটা শুধু তাকেই করতে দেখা গিয়েছে। এসবের পুরস্কারটা এবার পেয়ে গেলেন এই পেসার। অন্যদিকে নারীদের মাস সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলে কোকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অনিয়ম দুর্নীতির মুখে অবশেষে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ। টুইটারে নিজেই জানালেন এই তথ্য। জুলাই ঘোষণাপত্র চূড়ান্তকরণে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক, জানালেন উপদেষ্টা মাহফুজ। জনগণ চাইলে সংবিধানের সন্নিবেশ। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 জন খালাস।
এবং নতুন করে ভ্যাট ট্যাক্সের বোঝা চাপ বাড়াবে জীবনযাত্রায়। দুশ্চিন্তা সীমিত আয়ের মানুষ পুনর্বিবেচনার পরামর্শ বিশিষ্টজনদের। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।